নমস্কার, আমি সুচরিতা, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা একটা কথা মাঝে মাঝেই বলে থাকি, নেভার মাইন্ড। কিন্তু এই নেভার মাইন্ড নিয়েই কিন্তু একটা সিনেমা গোটা তৈরি হয়ে গেছে এবং সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আড্ডা। আমাদের স্টুডিওতে রয়েছেন, মানে আমরা শুরু করব অমর্ত্যর থেকে, সব থেকে ছোট সদস্য অমর্ত্য রয়। তারপরে রয়েছেন আমাদের টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায় এবং চৈতি ঘোষাল। কিন্তু আপনারা ভাববেন না উনি অভিনয় করেছেন। চৈতি ঘোষাল এই সিনেমার পরিচালক। আমি সবার আগে একটা প্রশ্ন করব যে এই যে নেভার মাইন্ড, এইটার তো তুমি প্রযোজক ঋতুদি, সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা নাম কেন? আর যে টিজারটা তোমাদের এখনো পর্যন্ত দেখতে পাচ্ছে দর্শক, যা কিছু দেখতে পাচ্ছে সবাই কিন্তু মানে ভাবছে, একটা কিউরিওসিটি তৈরি হয়েছে যে এটা কি বিষয় নিয়ে ছবি। অ্যাকচুয়ালি সেটা বিষয়টা আরও বিশদভাবে বলতে পারবে পরিচালক, এটা আমি বেশি ভাঙতে চাই না। তবে আমি অনেকগুলো ভূমিকা পালন করেছি এখানে। সেটা হচ্ছে যে আমি প্রেজেন্টার এই ছবি, ওয়ান অফ দ্য প্রডিউসার, আমাদের আরও দুজন আছে, এন্ডেভার ফিল্মস আর পারাসু। এবং কিন্তু আমার মনে হয় যে যেই ছবিটা আমার কোথাও মনের ভেতরে গিয়ে লাগে বা কোথাও একটা আমাকে হিট করে, আমি সেই ছবিটার সঙ্গে থাকতে চাই, কোলাবোরেট করতে চাই এবং আমার তরফ থেকে যতটা আমি দিতে পারি আই ট্রাই। তো এইরকমই একটা গল্প নিয়ে চৈতিদি আমার সাথে কথা বলেছিল এবং চৈতিদির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আমাদের পারিবারিক সম্পর্ক অনেক ছোটোবেলা থেকে। তো সেই জন্য চৈতিদির একটা নতুন রূপ আমি তখন আবিষ্কার করলাম যে শি রিয়েলি প্যাশনেটলি ওয়ান্টস টু মেক দিস ফিল্ম। তো তখন আমার মনে হলো যে মানে প্যাশন ড্রাইভটা ওয়াজ সো জেনুইন। আর আমার কাছে ওই গল্পটার মধ্যে কোথাও গিয়ে মনে হলো যে কি যেন একটা আছে যেটা বোধহয় আমরা অনেক দিন ধরে সিনেমাতে পাইনি। তো মানে আই থিঙ্ক দ্য সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি বিউটিফুল। আর তারপরে আরও বেশি আমাকে আপ্লুত করেছিল যে এই যে পার্ক স্ট্রিট, এটা আমাদের কাছে একটা খুব কী বলবো, আমাদের কাছে খুব পুরো স্পেশাল, মানে পার্ক স্ট্রিট আমাদের অনেক কিছু মেমোরি নিয়ে আসে, রাইট? আমরা যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি, পার্ক স্ট্রিটে যাওয়া, ওখানে আইসক্রিম খাওয়া, আমাদের ওখানে সাব-জিরো ছিল, সেখানে গিয়ে তারপরে মিউজিক ওয়ার্ল্ড, ইটস এ নস্টালজিয়া, ফ্লোরিজ, তারপরে পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটা, ছোটোবেলায় ক্রিসমাসের সময় যাওয়া বা অন্য কোনো সময়ও। তো ওই জায়গাটাকে কেন্দ্র করে একটা গল্প, তো সেটা আমাকে খুব ইন্ট্রিগ করেছিল। এবং মানে এখন আরও বেশি নস্টালজিয়া, এখন আমরা একটা সময়ের পরে রবিনসন স্ট্রিটে শিফট করেছিলাম এবং আমার মা বাবার বাড়িও ওখানে। ফলে ওই জায়গাটা একটা কোথাও যেন ভীষণভাবে আমাদের কাছে প্রিয়। আর সেইখানেই একটা বারের উপর গল্প এবং রাতের ঘটনা। তো খুব সুন্দরভাবে না আমরা রাতকে ডিসকভার করেছি এই ছবিটাতে। দ্যাটস ওয়ান পয়েন্ট আই ওয়ান্টেড টু মেক, যে রাতের একটা খুব সুন্দর ডিসকভারি হয়েছে, যে অনেক রাতে অনেক রকম ঘটনা ঘটতে থাকে সারা শহরে। তো এই শহরের এই জায়গাটাতে কি ঘটছে, আমাদের অনেক সময় ইনকুইজিটিভনেস হয় অনেক কিছু নিয়ে। সো আই থিঙ্ক, আর অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা গল্প, যেখানে খুব ইন্টারেস্টিং কাস্ট, মানে আমি, অমর্ত্য, শুভাশিস দা, টুলু, শুভ্রজিৎ, কুশল চক্রবর্তী, মানে পাপিয়াদি। সো আই থিঙ্ক খুব মানে অনুষা বিশ্বনাথন, তো সুজয় প্রসাদ, তো মানে অনেক ক্যারেক্টার্স মিলে একটা জায়গাকে কিভাবে মানে একটা জায়গা তৈরি হচ্ছে এবং প্রত্যেকের ইমোশন কিভাবে ধাবিত হচ্ছে, সেটা আমাকে খুব আমাকে খুব মানে মন ছুঁয়ে গেছিলো। আমি যেই ছবিগুলোর পাশে থাকতে চাই বা যেই ছবিগুলো আমি নিজে আপন করে নিই, সেটার মধ্যে এতদিন ধরেও দেখেছো যে কিছু না কিছু ডিফারেন্স বিশেষ হয়। মানে আমি মানে সাবজেক্ট ওয়াইজও খুব আলাদা আলাদা জনরাতে কাজ করতে চাই, যেগুলো আমার তরফ থেকে আমি যেগুলো কোলাবোরেট করি। মানে কিছুদিন আগে আমি পুরাতন করেছিলাম, একেবারেই একটা অন্য মানে ডিমেনশনের ছবি। তারপর দত্তা করেছি, বাহারে করেছি। তো এইগুলো আমার কাছে মনে হয় যে একটা নতুন নতুন এক্সপেরিমেন্ট। আমি চৈতিদির কাছে আসবো। চৈতিদি, আমরা ঋতুদিকে দেখেছি যে ঋতুদি কিন্তু অনেক নতুন অভিনেতার সঙ্গে কাজ করেছে এবং নতুন পরিচালকদের সঙ্গে কাজ করেছে। সেখানে দাঁড়িয়ে কি এটা একটা কমফর্ট জোন ছিল যে ঋতুদিকে এই গল্পটা নিয়ে গিয়ে বলা
এবং যেটা বললো যে তোমার আরেকটা দিক মানে অভিনেত্রী হিসেবে তো তোমাকে সবাই খুব ভালো জানে, থিয়েটারেও তোমাকে অনেক বেশি দর্শক জানে, কিন্তু পরিচালক হিসেবে তোমার এটা প্রথম কাজ, এবং সেই ক্ষেত্রে যে ঋতুদির কাছে গিয়ে এই গল্পটা বলা এবং ঋতুদির কাছেই কেন করা, মানে এরম তো হতে পারতো শুধু প্রযোজনা করতে, অভিনয় না করতে পারতো, কিন্তু চরিত্রটার জন্য ঋতুদিকেই বাছা এবং আরও যে অনসাম্বল কাস্ট তুমি এখানে করেছো। প্রথমে আমি তোমার শেষ প্রশ্নের উত্তরটা দিই। এই ছবিতে আমি ঋতুর কাছে গিয়েছিলাম অভিনয় করার জন্য। এই চরিত্রে যখন চরিত্রটা সম্রাটের লেখা গল্প, এবং মিতালি সম্রাট পরবর্তীকালে অমর্ত্য যখন স্ক্রিপ্টটা করছিলেন, তখন মানে আমার মনে হয়েছিল প্রথম এক পাতার গল্প ছিল, তখন ঋতু দেশের বাইরে ছিল। তো আমি ফোন করে ওকে বলেছিলাম গল্পটা। আমার মনে হয়েছিল আমি যদি না করতাম, কেউ যদি এই গল্পটা বাংলা ছবি করত, তাহলে ঋতুকেই এই চরিত্রে নিত, অমর্ত্যকেই নিত এবং সুভাদাকে নিত। তো আমি হয়তো অভিনয় করার ফলে আমার না কোনো কিছু কমফর্ট জোন নেই। ছবি করা ইজ নেভার আ কমফর্ট জোন, কেননা আবেগ, প্যাশন এগুলো খুব একটা কমফোর্টেবল ইমোশন নয়। এগুলো তাড়িত করে মানুষকে নতুন কিছু করার জন্যে, ভালো কিছু করার জন্যে, এবং এই আনকমফোর্টেবল জোনটা আর্টিস্ট হিসেবে আমার খুব ভালো লাগে ভীষণ। আমি ওটাকে ধরে রাখতে চাই। আর সেই আনকমফোর্টেবল জোনটা নিয়ে আমি ঋতুর কাছে গিয়েছিলাম। ঋতু তখন 125টা কাজের মাঝখানে আমাকে বললো যে হ্যাঁ আমি গল্পটা শুনবো। আমার সত্যি অন্য যাদের কাজ করছিল তাদের কাজের প্রতি সম্পূর্ণ সম্মান দিয়ে আমি ঋতুকে বললাম ঠিক আছে তাহলে একটুখানি শোন, একটু সময় নিয়ে। ও মেকআপ হয়ে গেছে, ও তখন এরমভাবে হচ্ছে এই চুলটা ঠিক কর। তারপরে বলল এই যা চুল ঠিক করিস না, না ওটা করিস না, হ্যাঁ বলো না বলো। কাঁদলো, মেকআপ নষ্ট হলো। যাদের সেদিন মেকআপ নষ্ট হয়েছিল আমার গল্প শোনার ফলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ওটা ছিল আমার একটা খুব ভরসার জায়গা। কারণ ও অনেকগুলো চরিত্র করেছে, অনেক বছর বিভিন্ন ধরনের বছর ধরে। তো নিশ্চয়ই এত বছর ধরে একজন যখন থাকে এই জায়গায় তখন অনেকটা পথ শক্ত করে, কি সুভাদা? হ্যাঁ। তো এবং আরেকটা জিনিস হচ্ছে ওর মুখের মধ্যে একটা ভালনারেবিলিটি আছে, আর সেই জন্যে আমি ওর কাছে গিয়েছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে ও অদ্ভুতভাবে পারে, যেটা আমি অভিনেত্রী হিসেবে পারি না, সেটা হচ্ছে সাদা কাগজের মতো ফ্লোরে আসতে, যেখানে তুমি লিখতে পারো এবং সেই লেখাটাকে সমৃদ্ধ করে। এটা একটা খুব বড় গুণ। এবং এই বিষয় থেকে আমি সুভাষিতার কাছে আসবো। সুভাষিতার ছবিটাতে তো নিশ্চয়ই তোমার খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের ইন্টারভিউটা শুরু হওয়ার আগে বলছিল যে দেখো সুভাদার পারফরমেন্সটা এই ছবিতে, হোয়াট আ পারফরমেন্স। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে যে সুভাদা তোমার চরিত্রটা তো যখন সিনেমা হলে আসবে সবাই দেখতেই পাবে, এবং যে মানে একটা রাত্রের ঘটনা এবং যে রেস্টুরেন্ট বা বার যেটা, সেটাকে ঘিরে তোমার সঙ্গেও অনেক মানে কানেক্টেড। কিন্তু এই যে তোমাদের তিনজনকে, অমর তো অনেক ছোটো, কিন্তু তোমাদের তিনজনকে যে পাশাপাশি দর্শক দেখতে পাচ্ছে, সেখানে সুভাদা, ঋতুদি তোমরা একসঙ্গে বহুদিন কাজ করেছো। আমি বিচিত্র অভিজ্ঞতা, এই বিচিত্র অভিজ্ঞতা, এই বিচিত্র অভিজ্ঞতার থেকে মানে দু একটা অভিজ্ঞতা মানে যেটা আমাদের দর্শক মানে শুনতে চাই, এবং এতদিন পর প্রযোজক হিসেবেও তুমি যখন কাজ করছো। প্রযোজক হিসেবে আগেও করেছি, কিন্তু বলা যাবে না এমন এমন বিচিত্র, মানে বিচিত্রময়ীও না, সেসব কাহিনী আমাদের ব্যক্তিগত, সেগুলো তো এভাবে জনসমক্ষে বলা যায় না। কিন্তু সত্যি ওর সঙ্গে তো প্রচুর কাজ করেছি আমরা, প্রসেনজিৎ ও আমি, অসংখ্য ছবি, একটা টিম ছিলাম আমরা, নানা রকমের ঘটনা। এবং ওই যে বললো সাদা কাগজের মতো পাতার মতো আসে, সে মানে সাদা পাতা কখনো কখনো এত কিছু লিখে নিয়ে আসে,
তো এরকম নানা ঘটনা ঘটে, যাই হোক সেগুলো ব্যক্তিগত। কিন্তু হ্যাঁ, আমরা খুব মজা করে তখন কাজ করতাম, কাজ করেছি, এখনো সেই সম্পর্কগুলো রয়েছে সেইভাবেই। কিন্তু ঋতুদিকে কিছু চেঞ্জ হয়েছে যে ধরো প্রথম দিন আর আজকের মধ্যে? খুব একটা কিছু চেঞ্জ হয়েছে, মানে কোন বিষয়টা সেই সেই আমি যখনই সুভাষিস দা সেট আছে, শুভা তুমি কি করছো, সেই প্রথম দিন থেকে এখন অবধি সেই এখনো মজার সেই, ব্যাপারটাই রয়ে এটা গেছে চলছে। আমাদের। শ্রেষ্ঠ মহানায়ক সম্মানে যেটা হলো, আমি ফার্স্ট ফোন করে বলেছিলাম যে আমি এত খুশি, বিকজ আমি দেখেছি যে উনি যেই ধরনের অভিনেতা এবং কত ধরনের চরিত্র আজ অব্দি উনি করে গেছেন, মানে ওনার আরও অনেক বেশি স্বীকৃতি পাওয়া উচিত এবং আরও নিশ্চয়ই আরও সম্মান উনি পাবেন। কিন্তু ওইটা এত খুব সুন্দরভাবে সেলিব্রেট করে তারা ওনাকে অ্যাওয়ার্ডটা দিয়েছিল, তখন আমি বলেছিলাম শুভা আই এম ভেরি হ্যাপি, সবচেয়ে খুশি হয়েছি আমি, তাই জন্য তোমাকে ফোন করে বললাম যে ইউ ডিজার্ভ দিস অ্যান্ড মোর, না তোমাকে ফোন করে বলেছিলাম। তো এই ছবিতে আই থিঙ্ক হিজ পার্টিসিপেশন ইজ ফ্যান্টাস্টিক। আর চৈতিদি আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে শুভাদা হ্যাজ টু ডু দিস রোল। হ্যাঁ, সুভাদার ডেট নিয়ে অনেক আগে পিছে হচ্ছিল, ডেটসের ব্যাপার, আমি সেটা নাথিং ডুইং, মানে ডেটস অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু সুভাদার হি হ্যাজ টু বি ইজ আ ভেরি গুড, মানে আমার প্রথম ছবিতে অন্য একটা ডাইমেনশন অ্যাড করেছে, মানে একদম ওনাদের যে পোর্শন আছে যেটা, মানে একটা অন্য, আসলে আই থিঙ্ক এই ছবিটা না, মানে আই ডোন্ট নো, এখন দর্শকেরও অনেক রুচি বদলেছে, দর্শক অনেক রকম মানে ছবি দেখছে, ইনফ্যাক্ট ওটিটি হয়ে যাওয়াতে এখন আমাদের পুরো বিশ্বের সমস্ত কিছু হাতের কাছে। আই থিঙ্ক দিস ফিল্ম ইজ আ ভেরি মডার্ন ফিল্ম, মানে আজকের জেনারেশনকে কেটার করার জন্য দিস ইজ আ গ্রেট ফিল্ম। মানে এখন যদি মানে সেটাকে আমরা চেষ্টা করছি যতটা পারছি, মানে এখানে যতটা সম্ভব আমরা প্রচারের আলোয় নিয়ে আসতে চাইছি, বাট আই থিঙ্ক চৈতিদি, বাম্বুজ এবং মিতালি, সরি বাম্বুজ বলি আমি ওকে, সম্রাট আর মিতালি যেভাবে গল্পটা, বাট অমর্ত্য অনেকটা কন্ট্রিবিউট করেছে, মানে আমিও হয়তো কিছুটা করেছি, তো ফলে সব মিলিয়ে আই থিঙ্ক মানে যেভাবে জিনিসটা দাঁড়িয়েছে, মানে ইটস আ, মানে আমি বলছি না জেনজি, বাট ভেরি মডার্ন ফিল্ম, যেটা সবাই কাছে মনে হবে একটা নতুন আবেদন নিয়ে আসবে। এবং সেখান থেকে আমি অমর্ত্যর কাছে এবার আসি, যে অমর্ত্য এখানে তো আমি তোমার যে যতটুকুনি দেখতে পাচ্ছি একদম রক স্টার এরকম একটা ব্যাপার রয়েছে, সেখানে দাঁড়িয়ে ঋতুদির সঙ্গে তোমার যে ওখানে আমরা যতটুকুনি দেখতে পাচ্ছি, মানে অদ্ভুত অনেক রকম ডাইমেনশন বেরিয়ে গেছে, মানে সবাই নিজের মতো ইন্টারপ্রেট করছে। এবং তোমার কাছে তুমি বলছিল, আমিও ফোন করেছিলাম যে বিষয়টা কি, এটা তো বলা যাবে, নিজের মতো দেখো, আমাদের এখন টিজার রিলিজ করেছে, তো আমার মনে হয় লোকেদেরকে টিজ করছে টিজার, That's nice. দ্যাটস গুড এনাফ ফর আস, আমরা সেটাই চেয়েছিলাম। হ্যাঁ, অমর্ত্য তুমি তো বম্বেও কাজ করছো, তোমার ক্যারিয়ার শুরু আমরা বলতে পারি, সেখানে দাঁড়িয়ে ঋতুদির সঙ্গে কাজ করে এবং সুভাষদের সঙ্গে কাজ করে, সুভাষিতার সঙ্গে কাজ করে, সবার সঙ্গে কাজ করে তোমার কি মনে, তুমি কতটা সমৃদ্ধ হয়েছো? দেখো, আমার মনে হয় আমি যে কটা কাজ এখনো অবধি করেছি সেটার মধ্যে এই ছবিটা এবং এই চরিত্রটা ভীষণ স্পেশাল আমার কাছে। মানে আমি আগে মাকেও বলতাম যে আমার সবসময় একটা ইচ্ছে ছিল ক্যামেরাতে, অন ক্যামেরা একজন মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করবার। আর ঋতুদির সাথে কাজ করে মানে পার্সোনালি আমার একটা জিনিস, তো আমি স্ক্রিপ্ট যখন মানে ফিল্ম স্কুলে থাকাকালীনই আমি স্ক্রিপ্ট নিয়ে না ভীষণ মানে প্রত্যেকটা লাইনের সাইকোলজি, এখানে কি করব, তারপরে কি করব, এইগুলো অনেক কিছু ভেবে আসতাম। তারপরে ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একটা টাইমিং করতেন আমার সাথে অ্যাক্রস দ্য টেবিল যে আমার সব ক্যালকুলেশনগুলো ঘেঁটে যেত, কিন্তু আমি তখন চেষ্টা করতাম অভিনেতা হিসেবে ওই মুহূর্তটাতে সত্যি এক্সিস্ট করতে। এবং আমার মনে হয় যে এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ তার মধ্যে কিছু একটা রিয়েল, অর্গ্যানিক আর স্পন্টেনিয়াস ঘটেছে, এবং সেটা অর্ঘ্য কমল মিত্র আমাদের এডিটর, তো উনি তো কনভারসেশন সিনস ফ্যান্টাস্টিক এডিট করেন, তো আমার মনে হয় দর্শকদের পছন্দ হবে। এখানে একটা আমি চৈতিদির কাছে একটা প্রশ্ন করবো, চৈতিদি এবং ঋতুদি দুজনকেই বলবো, সেখানে যে দেখো আমরা তো বলিউডে এই নেপোটিজম কথাটা খুব বেশি করে শুনি, কিন্তু আমাদের টলিউডে যখন তুমি পরিচালক, তুমি তোমার ছেলেকে এরকম একটা চরিত্রে ভাবছো, সেখানে দাঁড়িয়ে কি এখানে তোমার মনে হয় যে এই নেপোটিজম বা এই ব্যাপারগুলো নিয়ে কি আমাদের টলিউডে খুব সরব কেউ? দেখো, আমি একটা কথা বলি, বলিউড বলো, টলিউড বলো, হলিউড বলো, নেপোটিজম আর নেপো কিডসরা যদি এসে
নিজের জায়গা করে নিতে পারে তারা আর নেপো থাকে না। বিষয়টা হচ্ছে আজকে যখন একজন থিয়েটার করে, সে ছোটবেলা থেকে তার বাবা মাকে দেখে থিয়েটার করতে, সে এসে যখন আবার থিয়েটার করে এবং সে ভালো থিয়েটার করতে, এই ভালোটা না খুব শক্ত। তুমি নেপো হও, তুমি দই হও, তুমি মিষ্টি হও, বিরিয়ানি হও, এমনি তুমি ডেপো হও। ডেপো হও, তোমাকে কাজটা করতে হবে। এবং আমার তো মনে হয় অমর্ত্য এবং যারা আগের জেনারেশনের আমরা যারা কাজ করেছি, তারপরে আমাদের ছেলেমেয়েরা এসছে, সুবাদা ভীষণ অকারণে তাদের অনেক কটু কথা শুনতে হয়। আর আমি পার্সোনালি এটাতে একটা জিনিস বলতে চাই যে নেপো কিডস, আমি জানি না বম্বেতে আর এখানে কত, তাদের মধ্যে খুব কম সংখ্যা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পরিচালনা নিয়ে পড়তে যায় এবং বেরিয়ে মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপর ডকুমেন্টারি বানিয়ে বিদেশে সেই ছবি দেখাতে যায়। তো সেটাও একটা কম সংখ্যা আছে। তো এইগুলো মাথায় রাখার বিষয় আই থিঙ্ক। ঠিক। আমি শুভাশিসদার কাছে আবার আসবো, সেটা হচ্ছে যে তখন যেটা বলতে বলতে বললে না যে সবই ব্যক্তিগত, কিন্তু ঋতুদির সঙ্গে এতদিন কাজ করার একটা ট্রেডমার্ক কিছু তো একটা থাকবে যেটা আমাদের দর্শকরা শুনতে চাইবে। সবাই জানে। আচ্ছা বলো তো, বলে দাও ওর এখন আসছি বলে ও সে তো আর কি বলবো, ও নিজেই বলছে, ও নিজেই বলে, ও সেই জন্য ওকে মানে যে নিজে স্বীকার করে তাকে আর কি নতুন করে তার সম্পর্কে বলার নেই কিছু। সে মানে না না তুমি থাক, এই ঘরে বসেই বলেছি, ওকেও বলছিলাম বলো। স্বপনদার কাছে তো মানে আমার এই ওর সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবেন শ্রদ্ধেয় পরিচালক স্বপন শাহ। তার থেকে ভালো আর কেউ বোঝাচ্ছি যে মানে আমরা শুটিংয়ে ফ্লোরে রয়েছি, প্রসেনজিৎ, আমি, ও তিনজনই সেই ছবিতে টেকনিশিয়ান। স্বপনদার ফ্লোর ঘর, ওখানে শুটিংয়ে ওয়েট করছি। স্বপনদা বলে ঋতু আসে না, এই বলে ফোন করো। ঋতুকে ফোন করে এই তো বেরোচ্ছি, আসছি। বেরোচ্ছে, স্বপনদা বলো তো বেরোচ্ছে, তাহলে এসে যাবে, চলো আমরা রেডি হই। সব রেডি হচ্ছে, আসে না আসে, বলো কোথায়? বলো এই তো গেটের কাছে। মানে গেটের কাছে মানে তখন সিঙ্গাপুরের গেটের এয়ারপোর্টে ঢুকছে, সেটা নাকি ওর গেটের কাছে কলকাতা স্টুডিও। এইরকম মানে আমরা বসে আছি, সেগুলো ভাঙে না যে কোন গেটে ঢুকছি, বলতে এই তো গেটের কাছে। আমরা বলছি স্টুডিওর গেট, সেটা তখন সিঙ্গাপুরের এয়ারপোর্টের গেট। হ্যাঁ, এয়ারপোর্টের গেট। এইরকম ছিল মানে বসে বসে ক্লান্ত হয়ে স্বপনদা প্রায় প্যাক আপ করে দিতে যাবে, তখন ঢুকছে। আমরা যে একটা লোকেশন পেয়েছিলাম একদম শেষে, যেখানে তোমার আর ঋতুর সিন ছিল আমাদের পুরনো কর্পোরেশন বিল্ডিংয়ে, সেটা একটা অদ্ভুত কাণ্ড কিন্তু ঘটেছে। ঋতুপর্ণা 15 মিনিট আগে এসেছে। এইটা তো ব্রেকিং মিনিট আগে এসেছে। এরকমও তো একটা এরকম ঘটনাও তো আছে, সেগুলো তো বলা উচিত। হ্যাঁ সত্যি, দেখো আমি এসে গেলাম উইথ মেকআপ, তাহলে তারপরে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য যে ওটা ধর 5টা 6টা অবধি শুট করার কথা, কিন্তু 2:30টার সময় চলে যাবে। আগে চলে এসেছে তোমরা, আমি তো এসে গেছি। মানে ঋতুদির ক্যালকুলেশনটা ঋতুদির কাছে। ঋতু সবচেয়ে বড় ভালো গুণটা হচ্ছে, প্রথম কথা ও কোনোদিন মাইন্ড করে, নেভার মাইন্ড। ও মানে ওকে যা খুশি বলে যাও না কেন, ও হেসে খেলে নানা রকম করে ব্যাপারটা ম্যানেজ করে নেয়, কেউ তখন কিছু বলতে পারে না। আর যেটা সবচেয়ে বড় গুণ, ও ফ্লোরে ঢোকার পর যে অ্যাক্টিংটা করে, সেটা আমি মানে ওকে সামনে বলে বলছি না, একদম আমরা সেটা নিয়ে আলোচনাও করি যে ঋতু যাই করুক না কেন, যখন ফ্লোরে চলে যায়, ফ্লোরে গিয়ে যে অভিনয়টা সে করলো, আর কিছু বলার ফ্লোরের সমস্ত একদম কিচ্ছু করার। ঋতুদির এই ক্যালকুলেশনের কথা থেকে একটু বলি যে দেখো, আমরা তো জানি প্রযোজক হলে একটা বেশ মানে গুরু দায়িত্ব থাকে। আমার কোনো গুরু দায়িত্ব না, আমি নিজেকে প্রযোজক ভাবি না, আমি প্রথমেই ভাবি আমি অভিনেত্রী। আমার অভিনেত্রী সত্তাটা আমার কাছে অনেক বড়, বিকজ এটা দিয়ে আমি শুরু করেছি এবং এটা নিয়ে আমি থাকতে চাই রেস্ট অফ দ্য লাইফ। প্রযোজনাটা আমার কাছে একটা মানে প্যাশন বলতে পারো, বিকজ আমি অনেক কিছুতে খুব মোটিভেটেড হয়ে যাই, অনেক সাবজেক্ট আমাকে ভীষণ তাড়িত করে বা ড্রাইভ করে। তখন মনে হয় যে ঠিক আছে, যদি আমি ছবিটার সাথে থাকতে পারি, তাহলে যদি আমার তরফ থেকে আমি কোনোভাবে এটাকে অ্যাসিস্ট করতে পারি, তাহলে যদি একটা ভালো ছবি তৈরি হয় আর একটা ভালো ছবি তৈরি হয়, এইটা আমার কাছে একটা। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রযোজক হলে কি হয়, একটা ছবি বানানোর তো একটা বড় ব্যাপার, সেটা পুরোটা বানানো হয়, তারপর সেটা ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার থাকে। সেখানে দাঁড়িয়ে মানে আমরা তো কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম অনেক ক্যালেন্ডার
তৈরি হচ্ছিল, এখন তো আর ক্যালেন্ডার নেই। ঋতুদি, তুমি প্রথম থেকেই বলো যে তুমি যখন থেকেই প্রযোজনা করছো, ছবির হল পাওয়া একটা মূল সমস্যা বা একটা প্রবলেম। এখানে কি তোমার কি এখন মনে হয় যে সেই সমস্যাটা অনেক ইজি হয়ে যাবে? মনে হয় হবে, কারণ আমরা তো আশাবাদী আশাবাদী, exactly, আশাবাদী আমি যে বলছি। ভালো কিছুই আশা হবার করবো নিশ্চয়ই। যেটা ভালো হবে, ভালো হোক, Absolutely. ইন্ডাস্ট্রির ভালো হোক, হ্যাঁ। সেইটা সবচেয়ে বড় কথা। ইন্ডিভিজুয়াল ভালোর জন্য বলি না, আমিও যখন যা বলি আমি ইন্ডাস্ট্রির ভালোর জন্য বলি, সামগ্রিক ভালোটা দেখতে চাই। Totally. এবং সেটা কমপ্লিট ভাবে, মানে ছোট বড় মাঝারি সব ধরনের সব ছবি হতে Exactly, হবে। এইটাই আমার পয়েন্ট ছিল। সব আমি ধরনের সবসময় ছবি। এক্স্যাক্টলি চৈতিদি, আমি জাস্ট বলছি তোমাকে, যখন আমাদের কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল ইম্পাতে, তখন মানে সবাইকে স্লট দেওয়া হচ্ছিল, কিন্তু আমি তখন একটা কথাই বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল মানে ক্যাপাসিটিতে যারা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস বা প্রডিউসার্স যারা কাজ করছে, তাদেরকেও যেন একটা জায়গা নিশ্চয়ই, দেওয়া হয়। নিশ্চয়ই। সবাই তো একটা আশা নিয়ে আসে ইন্ডাস্ট্রিতে, আর সবার পক্ষেই সম্ভব না যে 2 কোটি টাকা 3 কোটি টাকা নিয়ে না, সিনেমা কত বানাবে। কম ছোট বাজেটের ছবি হয়। আমরাও তো অনেক আগে ছোট তো বাজেটের কত ছোট বাজেটের ছবি তো করেছি, আমরা, হ্যাঁ। এবং তখন তো কই এই ব্যাপারগুলো ছিল না, সবাই আসতেন, কত প্রডিউসার তখন লাইন দিয়ে, মানে অসংখ্য প্রডিউসার। মাঝখানে তো একটা সময় এলো এখন যে প্রডিউসার হাতে গোনা 4-5 জন সত্যি তাই, প্রডিউসার, একদম। প্রডিউসার নেই। এরকম ছবি হয়েছে, আমি সেখানে যুক্ত ছিলাম, আমাদের লুক সেট হয়ে গেছে, আউটডোরে যাব, টিকিট কাটা হয়ে গেছে, নর্থ বেঙ্গলে আউটডোর, হঠাৎ করে শুনি ছবিটা আটকে গেল। কেন? যা ঘটেছিল তখন। এবং তারপরে সেই প্রডিউসারকে খুঁজেই পাওয়া গেল না। তিনি এমন বীতশ্রদ্ধ হয়ে গেলেন এই ইন্ডাস্ট্রির প্রতি, তিনি কোথায় চলে গেলেন খুঁজে পাওয়া গেল না, ছবিটা হলোই না। এক্স্যাক্টলি, এই তো এরকম অনেক আচ্ছা ঘটনা রয়েছে, ঘটেছে। মানে এগুলো তো কাম্য নয়, এটা তো কাম্য নয়। দেখো, কাজটা তো কাজ, Exactly. সবাইকে সবাই একসঙ্গে সবার কাজ জায়গাকে জায়গা তো দিতেই হবে না। সাইজ অফ দ্য ফিল্ম ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রত্যেকের একটা লিবার্টি থাকা উচিত কাজ করার। তো আমার কাছে সেটা ইম্পর্টেন্ট, বিকজ আমি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের সাপোর্ট করেছি এবং সাপোর্ট করতেও চাই মানে আগামী দিনে। তো সেই জন্য আমি বলছি তাদের সঙ্গে যখন কাজ করবো, তো তাদেরও তো একটা কমফর্ট জোন দিতে হবে না কাজের জন্য। সবাই যদি এত স্ট্রেস থাকে কাজটা কি করে করবো বলে, তাহলে তো তারা তো ক্রিয়েটিভিটিতে তার মন দিতে পারবে না। এইগুলো সামলাতে Right. তাদের টাইম চলে যাবে। বম্বে থেকে একটি ছেলেকে ও প্রমোট করেছিল, জিৎ দত্ত, হ্যাঁ, সেও তো ওখান থেকে এসে ও কিন্তু তাকে ছবিটা করলো একদম নতুন। একদম নতুন। আপনি এত কনসিয়াসলি কথা বলি, দিন উদযাপন করা হয়। আমরা যদি একটা পুকুরের কথা ভাবি, একটা পুকুর, তার স্বাস্থ্য তখনই ভালো হয় যখন বড় মাছও থাকে, ছোট মাছও থাকে, আগাছাও থাকে, কিছু মাছ দুম করে পড়ে গিয়ে বড় হয়ে যায়, ছোট সব সময় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেললো, মানে কোথাও একটা ইকোলজিক্যাল ব্যালেন্স আছে। তুই যেটা বললি সেটা তো বটেই, কিন্তু তার থেকেও ভালো হয় পুকুরের স্বাস্থ্য ভালো হয় যখন সেটাকে ভরাট করা হয়। এক্স্যাক্টলি, একদম তখন সবচেয়ে ভালো একেবারে। হয়। একদমই তাই। ওর থেকে ভালো আর হয় না, ভরাট হবে, তার উপরে নানা রকম উঠবে। একদম এই যে একটা ভরাট ব্যাপার হলো না, একটা এইটাই ভরাট ভালো হয়ে লাগে, গেল, দেখতে ভালোই সেটা লাগে। তো পুকুরের সর্বনাশ হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা আমার সাইকোলজি বা আমি যেটা চাই সেটা হচ্ছে যে একটা হারমোনিয়াস কোএক্সিস্টেন্স। একদম, সবাই একটা ওটা। হারমোনিতে যদি মানে থাকি আমরা, তাহলে ইন্ডাস্ট্রিটাও অনেক বড় হবে, আর আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে বাইরের লোকেদেরও ইমপ্রেশন অনেক বেটার হবে যে এইখানে একটা খুব কনজিনিয়াল অ্যাটমসফিয়ার আছে, এখানে একটা খুব ভালো মানে একটা খুব হেলদি জায়গা আছে। Investment আসবে আরো। ইনভেস্টমেন্ট আসবে, Of বাইরে course. থেকে প্রডিউসার আরে আসবে। সত্যি আজকে আমি সবচেয়ে বেশি একটা জায়গায় কদর করি প্রডিউসারদের। প্রডিউসাররা না এলে তো কাজটাও হবে না, আমরা তো ক্রিয়েটিভিটি দেখাতেও পারবো না। ক্রিয়েশনটা কোথা থেকে হবে যদি প্রডিউসার না থাকে? একদম আমার একটা প্রশ্ন আছে, ঋতুদি তো বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং নিজের জায়গাটা ধরে রয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে একটা কথা আমরা সবসময় শুনে থাকি যে যার কেউ নেই তার ঋতুদি আছে। মানে এটা এই জন্য, মানে ধরো কারোর নতুন পরিচালক, নতুন হয়তো অভিনয় করছে বা আরও অনেক কিছু, ঋতুদি এমন কিছু কাজ করে থাকে তার কাছের জনেদের সঙ্গে, মানে যারা আমরা জানি, মানে এরকম বহু মানুষ আছে, কিন্তু সেগুলো কোনোদিনই ঋতুদির এগুলোকে নিয়ে খুব একটা বাইরে আলোচনা হয় না। সেখানে দাঁড়িয়ে আমি চৈতিদি বলবো যে এই যে যার কেউ নেই তার ঋতুদি আছে, মানে এটা তুমি কতটা এই বিষয়টাকে মানে দেখো কিভাবে, কারণ তুমিও বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি সত্যিই দেখেছি যে যার কেউ নেই তার অনেক ক্ষেত্রেই, শুধু সিনেমা নয়, অনেক ক্ষেত্রেই ঋতুপর্ণা সেনগুপ্ত আছে। তার এই যে প্রতিপত্তি, নাম, সেটাও যে একটা অন্যভাবে ব্যবহার করে
মানুষের পাশে থাকা যায়, তার একটা ক্রমাগত না জানিয়ে কিছুটা তো লোকও আসে বলে লোকজন জেনেও ফেলে, এটা কিন্তু নিরন্তর একটা কাজ আছে, যেটা সাথে পরবর্তীকালে আমিও যুক্ত হয়েছি। আর সিনেমার ক্ষেত্রে বলতে গেলে আমাদের নেভার মাইন্ডের ক্ষেত্রে একটা খুব মজার ব্যাপার আছে। আমি যখন ওকে গল্পটা শুনিয়েছিলাম তখন কিন্তু এটা পরিবেশন মানে কি বলে প্রডিউস করার কথা হয়নি, তখন কিন্তু অন্যরা শুনিয়েছিল অভিনেত্রী হিসেবে, এবং আরেকজন প্রডিউসারের কাছে কথাবার্তা হচ্ছিল, সেও যথেষ্ট এস্টাবলিশড প্রডিউসার। কিন্তু ওই যে আমি 5 বছর থেকে থিয়েটার করছি, তো আমার কোথাও একটা ভীষণ কমিউনিটি লিভিং, কমিউনিটি ভাবনা, সেখান থেকে একটা কিছু পরিবেশন করাতে আমি খুব বিশ্বাসী। তো যেভাবে গল্পটা তৈরি হচ্ছিল, সুভাদাকে আমি অনেক আগে বলেছি, যখন ভালো করে কে প্রডিউস করবে কিছু, আমি তোমাকে বলিও নিজের ঋতুপর্ণা প্রডিউস করবে। অমর তো তখন ছিল FTII-তে, ও কিছুই জানে না, ও শুধু জানে এরকম একটা হতে চলেছে, তার মধ্যে ও অন্যান্য কাজ করছিল, ময়দান টায়দান এইসব করছিল। তো আমি কিন্তু একটু একটু করে ওকে শোনাতে শোনাতে আরও 2-1জন যুক্ত হলো, তখন কিন্তু হঠাৎ করে ঋতু আমরা ডিসাইড করলাম যে না, ওয়াই নট এই 3জন মিলে এবং আমাদের সমগ্র চেষ্টায় একটা আমরা আমাদের জায়গা থেকে ভাবনা আজও কাল থেকে ওয়াই নট উই প্রেজেন্ট দিস ফিল্ম, সেটা কিন্তু অনেকটা ওই নাটকের দলের মতো করেই ঘটেছিল। মানে না, আমার মনে হয়েছিল যে আমরা যদি একটা টিম ওয়ার্ক হিসেবে এটাকে দেখি এবং একটা টার্গেট হিসেবে দেখি, তাহলে কীরকম হয়। আমি না সব ছবি একরকমভাবে করি না, আমার কিছু কিছু পদ্ধতি আছে, মানে অনেকে অনেক রকম পদ্ধতিতে কাজ করে, অনেক বড় প্রোডাকশন হাউস হয়তো অন্যরকমভাবে রান করে, কিন্তু আমি অনেকটা অন্যরকমভাবে কাজ করি। আমি অনেকটা আমার সিস্টেমটা প্রত্যেক ছবির জন্য একরকম নয়। হয়তো একটা ছবিকে আমি পুরোটা ওন করি, আবার একটা ছবিকে আমি কোলাবোরেট করি, বা আমার সেটার সঙ্গে বিভিন্ন জিনিসকে আমি অ্যাটাচ করি। তো আমি জানি প্রত্যেকটা ছবির একরকম একটা মানে এক্সপ্রেশন আছে যেটাকে আমি ইউজ করি। এবং নেভার মাইন্ডটা আমি খুব চাই যে কেটার করি ফর দ্য ইয়াং জেনারেশন, যারা কিনা এখনকার দিনের ছবি মানে হলমুখী হচ্ছে না, মানে ওরা ভাবে যে ঠিক আছে আমরা পরেও দেখে নিতে পারি, বা এই যেরকম আমার মেয়ে is getting interested about this film, আমার ছেলে is getting interested about this film, ও তো সেম ড্রিঙ্ক অর্ডার করেছে, ও আবার ওর খুব মানে কি বলবো, নাওটা বলতে পারো যে মানে প্রচন্ড ভালোবাসে ওকে, ওর থেকে একটু ছোট কিন্তু দে আর ভেরি গুড ফ্রেন্ডস। তো আমার কথাটা হচ্ছে যে লাইক, তো এইরকম যে সাইকোলজিক্যাল জিনিসগুলো আছে না, সেটাও একটা ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলছিলাম, প্রোডাকশন হাউস হিসেবেও আমি একটা ছবিকে এক রকমভাবে ট্রিট করি, মানে সব ছবিগুলোকে আমি একই ডাইমেনশনে দেখি না, যে এরমভাবেই প্রডিউস করব, এরমভাবেই প্রমোশন করব, এইভাবেই নিয়ে আসবো, তাই না? একদমই তাই, একেবারে। সেই জন্য আমি নেভার মাইন্ডটাকেও না খুব অন্যরকমভাবে আমরা হ্যান্ডেল করেছি প্রথম। অলরেডি আমাদের এই ছবির যেইগুলো ক্রিয়েটিভস বেরিয়েছে, সেখানে অনেক ইয়াং লোকেরা আমাদের সবাইকে আই এম শিওর বলছে এসে যে ধরো নিয়ন আলোয় মোড়া একটা কোনো ক্রিয়েটিভ, আমাদের পোস্টার বা আমাদের ছবির লোগোটাই একটা সাইনবোর্ডের মতো জ্বলে ওঠে। তো সেটা অপূর্ব। আমি তো নিজের ছবি দিয়েই বলছি, দারুণ হয়েছে আমাদের পোস্টারটা ফাটাফাটি হয়েছে। আমি ভাবছিলাম বলবো একটা বড় পোস্টার বেরোবে, লঞ্চ হবে, এত অসাধারণ সেটা, মানে খুব এই গতানুগতিক পোস্টারের কনসেপ্টটা থেকে বেরিয়ে গিয়ে একটা অন্যভাবে পোস্টারটা তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে। আমার এতদিনের কাজ জ্বলে উঠলো মানে নিয়ন আলো, এই নিয়ন আলোর পুরো এই যে মায়াবী ব্যাপারটা পার্ক স্ট্রিটের, এটাকে আমরা এবং আমাদের গান, এটাই বলতে যাচ্ছিলাম। আর একটা এক্স ফ্যাক্টর হচ্ছে রূপমের মিউজিক, রূপমের গান অসাধারণ। এই জেনজি এর কথা বলছিল, এবং ওই যে বললো যে ইয়াং জেনারেশনকে আমরা ক্যাটার করতে চাইছি, সত্যিই তো রূপমের গান সেই জায়গা থেকে ছবিটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই 100%। এবং বাংলা রক যারা বাংলা রককে ভালোবাসে, যারা ভালো লেখা পছন্দ করে, সেই মিউজিক লিসনারদের জন্য আমাদের নেভার মাইন্ডের ছবি ঋতুপর্ণা সেনগুপ্তর তরফ থেকে এটা একটা গিফট থাকবে।
এবং এবং একটা বিষয় বলতে হচ্ছে এই যে আমরা দেখছি পোলকা ডট পরে এসছে এই চৈতালি, এবং ঋতুদি আবার একটা অন্যরকম ফ্যাশনে রয়েছে। আমি জানতাম না কিন্তু ওই কালারটা আমরা সত্যি জানতাম। আর দেখো আর ওরা ওরা দুজনেও এটা পরে আমরা আমরা জানতাম। কনসাল্টও করি, শুধু আমাকে চৈতিদি বললো ওই একই কথা যেটা শুভা জিজ্ঞেস করে, শুভাবতা বললো বলছে তুই বেরিয়েছিস। আমি সেখান থেকে দাঁড়িয়ে বলছি লোডেড কোয়েশ্চেন, তুই বেরিয়েছিস, বেরিয়েছিস। বেরিয়ে গেলে তুই চলে আসবি। এবার নতুন জেনারেশন কিন্তু পার্ক স্ট্রিটকে মানে পুরনো পার্ক স্ট্রিটকে নতুন মানে ওদের জেনারেশনের চোখ দিয়ে দেখতে পাবে। একদম একদম। এবং স্বাভাবিক যেটা বলছো, পার্ক স্ট্রিট আমাদের কাছে নস্টালজিয়া, ছোটবেলাতেই পাচ্ছি। এবং একটা সময় সত্যি মনে তো মানে পার্ক স্ট্রিটে যাওয়া মানে হচ্ছে আমি বড় হয়ে গেছি। একদমই। মানে ছোটবেলায় তো মনে তো কবে আমি পার্ক স্ট্রিটে Adult. একা ঘুরবো, একা যাবো, ওই বারগুলো দেখবো, বার ঠিক নয় মানে ওই রেস্টুরেন্টে পাশ দিয়ে যাবো, দেখতে দেখতে যাবো, হাঁটছি পার্ক স্ট্রিটে, মনে হচ্ছে যেন মানে আমি কে না কি হয়ে গেছি। পার্ক স্ট্রিট বলে কথা, সাহেবরা চলাফেরা করে, এইরকম একটা কনসেপ্ট ছিল আমাদের তখন। সেখানে দাঁড়িয়ে আমরা একদম পার্ক স্ট্রিট মানে তো জানি গান, এবং এই সিনেমার সঙ্গে গানের খুব ভালো একটা সম্পর্ক। এবং আমরা জানি যে অমর্ত্য তো গান বাজনার সঙ্গে একটু আছেই, রকস্টার তো এই ছবিতে অভিনয় করছে, কিন্তু এমনিও রকস্টার। কিন্তু আমাদের জন্য যদি এমনিতেই ও দারুণ একজন হ্যাঁ, মিউজিশিয়ান। সেই কারণে তুমি একটা যদি আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, একটা যদি গান তুমি একটু গাও, কারণ আর ও কিন্তু খুব অ্যাপ্ট হয়েছে এই চরিত্রটা। আমি যেটা করতে পারি যে আমি আমাদের প্রথম গান যেটা রিলিজ হয়েছে রূপমদার বানানো আমাদের ছবি প্রথম গান ভায়োলেট ভায়োলেট বাড়ি। বাড়ি, সেইটার কিছুটা গাওয়ার চেষ্টা করতে পারি। কি ভালো না এই ছবির এডিটিংও খুব ভালো, এটাও বলা উচিত। অর্ঘ্য কমল মিত্র আমাদের এডিটর, এবং ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ গোপী ভগত। আর আমাদের গোপী সিনেমাটোগ্রাফার গোপী ওই ভাগা জন্য বোধহয় দারুণ, সিনেম্যাটিক এটাও অনেক গোপীরা এত একদম দারুণ অন্যরকম। কাজ করেছে। এখন তুমি তরল নিয়ন আলো যা টুপটাপ ছড়ে পড়ে, গা ভিজে যায় না। এখন তুমি একা পথ বিভাজিকা যা চলে যেতে বলে, নিজে যায় না। ভায়োলেট বাড়ি একা মহাকাশচারী, বেগুনি দেয়াল হরফ অসংলগ্নতা পড়তে পারি, কুয়াশায় ভেজা চিঠি ডুবো পাহাড়ের ভাঁজে আত্মমগ্নতা। এখন তুমি তরল নিয়ন আলো যা টুপটাপ ঝরে পড়ে, যা ভিজে যায় না। বাহ, খুব ক্যা বাত, সুন্দর, খুব ক্যা সুন্দর। এবং সব থেকে বড় কথা যে সবার মধ্যে এই যে টিজারটা যেটা বেরিয়েছে সেটা দেখে কিন্তু ওই কোয়েশ্চেন যে এত সুন্দর লাগছে ঋতুদিকে আর অমর্ত্যকে, যখন ওই একটা একটা পোস্টারে মানে অদ্ভুত সুন্দর একটা দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এবং সারা রাতের একটা গল্প আমরা। এবং গল্পের মোচড়টা ওইখানে, ওদের দুজনের সম্পর্কটা, সেইটাই হচ্ছে গল্পের মূল বিষয়। যেটা যে মোচড়টা রয়েছে সেই মোচড়টা শেষ অবধি না দেখলে, গল্পটা ছবিটা না দেখলে বোঝা যাবে না। মানে ঋতুদি সারা রাত্রির ধরে কি খুঁজছিল পার্ক স্ট্রিটে, সেটা কিন্তু ওই সিনেমাটা দেখলেই বোঝা যাবে, তাই তো ঋতুদি? এক্স্যাক্টলি। ঋতুদি বলছে আর বলবো না, আর বলবো না আমি, আর একদম একদম তার জন্য 3rd জুলাইতে সিনেমা হলের অন্ধকারে আমাদের সাথে দেখা করতে আসতে করতে হবে। হবে। মানে Exactly. পার্ক স্ট্রিটে নিয়ন আলো এবং পার্ক স্ট্রিটের ঝলমলে পরিবেশ সব কিছুর পেছনে এই শহরটার তো উজ্জ্বলতা, পার্ক স্ট্রিট ডেফিনেটলি, তারও নিচে একটা আন্ডারবেলি আছে, একটা নগ্নতা আছে, সেটাও আছে, একটা অন্ধকার জায়গা আছে, সেটাও আছে। আর কয়েকজন মানুষ তারা মিট করলো, তারা তাদের জীবন নিয়ে কি ঘটলো, বদলালো নাকি আসলে কিছুই বদলায় না, শহরটাও দেখলো, শহরটাও একটা চরিত্র যেটা এই এটার মধ্যেই আছে। উইটনেস থাকলো। ভেরি গুড। অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের সকলকে। আর ওই নেভার মাইন্ড আপনারা সবাই দেখতেই পাবেন যখন আপনারা সিনেমা হলে যাবেন। টিজারে যা আপনাদেরকে টিজ করছে সেটা কতটা তার আপনি যেটা ভাবছেন সেটার সঙ্গে কতটা মিল আছে, কতটা মিল নেই, এবং অবশ্যই গানে গানে ছবিটা উপভোগ করুন।